হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমি আশা করব খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম ময়ূর পাহাড় ঘোরা পর্যন্ত আমাদের শেষ ছিল। আজকে শুরু করছি পরের দিন থেকে। আর একসঙ্গে দিনই দেখতে কারো ভালো লাগবে না, তাই আমি একটু একটু করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের অল্প হলেও ভালো লাগবে, অল্প সময় লাগবে। তো যাই হোক, আমাদের লাস্ট দিন এই হোমস্টে থেকে, তো সেই জন্য এখানে এই হোমস্টের একটা সুন্দর রীতি আছে। সেটা হলো লাস্টের দিন সবাইকে, প্রত্যেকটা মেম্বারকে গামছা গলায় দিয়ে একটা বিদায় সম্বর্ধনা জানানোর একটা প্রসেস রয়েছে, রীতিনীতি রয়েছে। তো সেটা আমাদেরও করছে। তো ভালো লাগলো। আমরা যতজন মানুষ রয়েছি, আমাদের দাদার ছেলেকে দিয়ে আমরা 9 জন, তাই 9টা গামছা কিন্তু ওরা দিয়েছে আমাদেরকে। তো লাস্টে তাই সবাইকে আমরাও খুশি হয়ে কিছু দিয়েছি। তো যাই হোক, এখান থেকে আমরা একবারে বেরিয়ে পড়ব। ঘুরতে গেলে সেই দিনগুলো খুবই ভালো লাগে। ঘোরার সঙ্গে সঙ্গে প্রচুর কষ্ট থাকে, তা সত্ত্বেও কিন্তু ভালো লাগে। আবদ্ধ সংসার থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি সবারই ভালো লাগে। আর ঠিক ফেরার সময় মনটা খারাপ হয়ে যায় যে না জানি আবার কবে আসবো। হয়তো বা এই জায়গায় আসবো না, মানে এই হোমস্টেতে হয়তো বা এলাম না, কিন্তু এই জায়গাটায় কবে আসবো না আসবো সেটাও একটা বড় ব্যাপার। তো সব একসঙ্গে আমাদের সব কিছু করে ওদেরকে বিদায় জানিয়ে আমাদেরকেও সুন্দরভাবে আবার আসার অনুরোধ করলো, নিমন্ত্রণ জানিয়ে রাখলো। আমরাও সেইভাবে বলে বেরিয়ে চলে এলাম। আস্তে আস্তে রাস্তাগুলো আমি প্রচুর ভিডিও করেছি, তাও ভালো লাগে। নিজের চোখে যেটা ভালো লাগে তাই আবার ফোনে ক্যামেরা বন্দি করি যে তোমাদেরও ভালো লাগবে। আর ফেরার সময় ভালো তো আরও 2 চোখ ভরে যেন দেখছি যে না জানি আবার কবে আসবো। আর পলাশ ফুল এতটাই প্রিয় আমার, এতই ভালো লেগেছে যে আমিও দেখি, সঙ্গে সঙ্গে ফোনটাকেও ধরে রাখি। যে চোখের দেখা হয়তো ভুলে গেলাম, ফোনটা আবার খুললে পারে আবার মনে পড়বে। তো আজকে আবার আমাদের নিয়ে যাচ্ছে এই যে পুরুলিয়ার মেন বাজারের ওপর দিয়ে। আমাদের ড্রাইভার ভাই হ্যাপি, ও বলল এটা পুরুলিয়ার মেন বাজার, তাই বাজারটাকেও একটু আমি ক্যাপচার করলাম। এখানের ওরা এটাকে শহর বলছে, যাই হোক এটা ওদের কাছে শহর। সেই ভেতর দিয়ে শহরের ওপর দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, তাই আমি একটু তুললাম। অনেক পুরনো বাড়িও আছে, আর নতুন বাড়িগুলোও তৈরি হচ্ছে, আধুনিক ফ্যাশনেবল যে বাড়িঘর দৌড় হয় সেইভাবেও তৈরি করছে। পুরাতন বিল্ডিংও আছে, রাজবাড়ির প্যাটার্নেও বাড়ি আছে। কথা বলতে বলতে তোমাদের নিয়ে এলাম জয়চণ্ডী পাহাড়ে। এখানে রয়েছে কিন্তু দুর্গা মায়ের মন্দির আর হনুমানের মন্দির। তো এখানে প্রথমে আমরা এসে এখানে বসার ব্যবস্থা রয়েছে। কেউ লাঞ্চ, টিফিন, যে যেটা খাবে সমস্ত ব্যবস্থা রয়েছে কিন্তু এখানটা। কেউ ভাত চাইলে ভাত খেতে পাচ্ছে, চা বিস্কিট তো কমন ব্যাপার, এটা রয়েছে। তো আমরা বসে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর সুন্দর টয়লেটও আছে, সেটা পেয়ে দিয়ে জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব ভালো। তো এখানে আমি, আদি, জামাইবাবু, দাদা আর সঞ্জয়, এই কজনই আমরা কিন্তু জয়চণ্ডী দুর্গা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা করেছি। আর দিদি, বৌদি আর রুদ্রিক ওরা কিন্তু রয়েছে। ওরা আর এত ওপরে উঠবে না। এই জার্নিটা পুরো পাহাড়ের ওপরে। আমিও প্রথম দিকে ভয় পাচ্ছিলাম, প্রথম কয়েকটা সিঁড়ি ভাঙার পরে আমার পা লেগে আসছিল। তো ভাবলাম যে যাব কি না, আবার ভাবলাম না যাই, আস্তে আস্তে করে হলেও যাই। দাদা, জামাইবাবু আর আদি ওরা একটু স্পিডেই বেরিয়ে গেছিলো আমাদের থেকে। তো আমি আর সঞ্জয় আবার একটু পিছনে যাচ্ছিলাম। এখানে একটু যেখানে যেখানে দাঁড়িয়েছি একটু রেস্ট নিয়েছি, এইভাবে ছবিগুলো তুলেছি। আর এই যে শুকনো পাহাড় হলেও গাছপালা কিন্তু প্রচুর রয়েছে। এই যে ছোট্ট করে আবার একটু দোকান রয়েছে এখানে এসে আবার সবাই একটু বসার জন্য একটু অল্প স্বল্প জায়গার মধ্যে বসার জায়গা রয়েছে। আর এই সিঁড়িটা ভীষণ খাড়া, আমি তাই আবার দেখিয়ে দিলাম।
এখানেও অনেকেই খুব আস্তে আস্তে ওঠানামা করছে, আস্তেই ওঠানামা করার দরকার। আর এই দোকানে যিনি রয়েছিলেন, যে ভদ্রলোক ছিলেন, তিনি বলছিলেন এই বর্ষার সময় পাহাড় থেকে প্রচুর নাকি সাপ বেরোতে থাকে। তো বর্ষার সময় সবাই অ্যাভয়েড করে, ওরা নিজেরাই সাবধান করে যে অনেক বিষাক্ত সাপ বেরোতে থাকে, যার জন্য বর্ষার সময় প্রায়টা বন্ধ থাকে বললেই চলে। আমরা তো ঠিক জানি না কোন সাপটা কেমন হবে, তার চরিত্র কেমন, যার জন্য ওরা বারণ করে দেয় বর্ষার সময়। আর এই কথাটাও যখন ওই আমরা টয়লেটে গিয়েছিলাম, ওখানে যে দাদা রয়েছে উনিও বলছিল যে বর্ষার সময়টা মারাত্মক বিষধর সাপ বেরোয়, যার জন্য বর্ষার সময় এখানে ট্যুরিস্টরা খুব কমই আসলে পরেও ওদের গাইড নিয়ে ওঠানামা করে। তো যাই হোক, কথা বলতে বলতে বহু কষ্ট করে চলে এসেছি। আর যতটা না কষ্ট করে এসেছি, ওপরে এসে এক নিমেষে সব ক্লান্তি দূর হয়ে গেল। কারণ এত সুন্দর হাওয়া বইছিল, একদম মুগ্ধ করা হাওয়া। এই যে হাওয়ার চুলটা ওরা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে হাওয়া চলছিল, সমস্ত কষ্ট যেন নিমেষে দূরে চলে গেল, আর পুরো এনার্জিতে ভরপুর হয়ে গেলাম। ওপরে যখন এলাম তখন ভাবছিলাম কষ্ট করে না আসলে তো এত সুন্দর একটা জায়গা ফিল করতে পারতাম না, দেখতে পারতাম না। আর গোটা পুরুলিয়াকে এত সুন্দরভাবে যে দেখা যাচ্ছে, যখন এলাম শুধু মনে হচ্ছে যেন ফাঁকা আর ফাঁকা, কোনো জনবসতি নেই। কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছে না, বহু ঘর বাড়ি রয়েছে, শহর রয়েছে, রেল লাইন দেখা যাচ্ছে, পাকা রাস্তা দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। ওপরে তো সবাই সবার মতো করে বসে আছে। এখানে প্রচণ্ড রৌদ্র হলেও এত সুন্দর বাতাস যে যার জন্য রৌদ্রটা আর গায়ে লাগছে না। তো অনেক স্টাইলে সবাই ছবি তুলছে, সবাই, প্রচুর মানুষ নিচে রয়েছে, কিন্তু সবাই ওপরে আসতে ভয়ও পাচ্ছে। তবে যে একবার কষ্ট করে এসেছে ভালো লাগবে, তার অসুবিধা নেই। আর এখানে কিন্তু দুর্গা মায়ের মন্দির রয়েছে। দুর্গা মাকে এখানে ছবি তোলা নিষিদ্ধ রয়েছে, বল লেখা রয়েছে ক্যামেরা দিয়ে তোলা যাবে না, তাই আমি আর তুলিনি। আমি শুধু প্রণাম করেছি। যারা যারা এখানে পুজো করতে চাও সেই ব্যবস্থাও রয়েছে, ফুল রয়েছে, প্রসাদ রয়েছে মায়ের, সেটা নিয়ে পুজো করতেই পারো। আর এই যে দেখিয়ে দিলাম মায়ের মন্দির, আমি দূর থেকে প্রণাম করেছি। আর ওই যে হনুমানজির মন্দিরটা, ওটা ছিল একটু নিচুর দিকে, মানে প্রথমে উঠেই হনুমানজির মন্দিরটা সামনে পড়বে, ওখানে প্রণাম করে চলে এসো দুর্গা মায়ের মন্দিরে। তো আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আবার নিচে চলে এসেছিলাম। একটা আঙ্কেল আর আন্টি আমাকে বলছিল যে তুমি এত স্মুথলি নামছো কী করে, অসুবিধা হচ্ছে না? তেনারা একটু বয়স্ক ছিল, আমাকে জানি না কোন পারপাসে কথাটা বলেছে। যাই হোক, আমি বললাম আন্টি আপনারা খুব আস্তে আস্তে নামবেন, কারণ নামার সময় আমাদের শরীরটা সামনের দিকে ঝুঁকে থাকে, পুরো ভারটা কিন্তু সামনের দিকে থাকে। এক পলক পা ফসকে গেলে বা একটু অসচেতন হলে পারে দুর্ঘটনা ঘটেই যেতে পারে। তাই ওঠাটার থেকেও আমার মনে হয় নামাটা যেন আরও বেশি সতর্ক হয়ে নামা দরকার। কথা বলতে বলতে জয়চণ্ডী পাহাড় থেকে আমরা চলে এলাম গড় পঞ্চকোট। এই যে রাজার নির্মিত যে মন্দিরগুলো রয়েছে, এখানে রাধা মাধবের মন্দির আর অন্যান্য দেবদেবীর মন্দির, ঘর, এগুলো রয়েছে। এটাও একটা ঐতিহাসিক সম্পদ বলা যেতে পারে। তো সেইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম প্রথমেই। দেখতে কিন্তু দারুণ ছিল, যতটা না ছবিতে লাগছে তার থেকে বেশি সত্যিই চোখে দেখেও খুব ভালো লাগবে। আর এখানের পাহাড়টা পুরোটাই সবুজে সবুজে ভরা, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর ছোটো ছোটো না এক ধরনের বাঁশ গাছ দেখলাম, সেটা দেখে আমার বেশ ভালো লেগেছিলো। আর এই যে সবটাই এখন ধ্বংসাত্মক হয়ে আছে, তবুও মানুষের ভালোবাসা, ইমোশন, মানুষ ঘুরতে আসলে এইগুলোর জন্যই আসে। কত সালে কোন রাজা কি করে গেছে, পুরাতন বিষয়, সেগুলো জানার ইচ্ছা। আর এটা একটা পাথর দিয়ে তৈরি, তবে এটা মার্বেল বা শ্বেত পাথর এরকম নয়, অন্য টাইপের একটা পাথর। এই যে মন্দিরটার পাশটা দিয়ে আমি ঘোরাচ্ছি, এখানে কোনো দেবদেবী প্রতিষ্ঠিত নয়, নেই আর কি। ভেতরে তবে মন্দিরের পশ্চারে তৈরি করা রয়েছে খুব স্বল্প জায়গার মধ্যে।